নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন একদম সমাজসেবী জয়ন্ত ভৌমিক। জয়ন্তবাবু নমস্কার। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে এই যে সমাজ, ঠিক আছে, এবং রাজনীতি দুটোই কোথাও না কোথাও একে অপরের সাথে যুক্ত। সত্যি বলুন তো, মানে আপনার থেকে আমি এই প্রসঙ্গে একদমই সরাসরি যাব যে এই রাজনীতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলার, মানে এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি? পশ্চিমবাংলার যা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, একদম যদি আপনি স্বাধীনতার পর থেকে পরপর দেখেন, কংগ্রেসের জামানা, কংগ্রেসের শাসনকাল, তারপরে 34 বছরের লেফট তাদের শাসন, এবং 12 বছরের তৃণমূল সরকার একটা প্রচুর ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করে সরকারে এলেন, তাদের 11-12 বছর। কি বলবেন? তারপরে আমরা দেখতে পাচ্ছি পরপর বিভিন্ন ঘটনা। সত্যি পশ্চিমবাংলার রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায়? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রশ্নটা মনে হয় আমাকে সঠিক জায়গায় করা হয়নি, কিন্তু প্রশ্নটা আপনারা করলেন। আমার পরিচয়ে কোথাওই রাজনৈতিকভাবে আমার যুক্তি সংযুক্তি নেই। রাজনীতি আমি খুবই কম বুঝি, ভোট দেই, কিন্তু আপনি সমাজসেবী, কিন্তু একজন ভোটার, একজন সচেতন নাগরিক, এবং প্রত্যেকটা সচেতন নাগরিক হিসাবে বা আপনি যেহেতু সমাজ সংস্কারের কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, সমাজের সেবা করেন, তো বিভিন্ন জায়গায় যান, আপনার বিভিন্ন পরিসরে আপনার যাতায়াত, এবং সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা, এবং একজন সচেতন ভোটার, সচেতন নাগরিক হিসাবে আপনার একটা চিন্তা শক্তি আছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনার মতামতটা নিয়ে আলোচনা, মানে আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক ভবিষ্যৎটা বাংলায় কোন জায়গায়? এখানে কিন্তু কোনো রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার আইডেন্টিটি নয়, সেটা আমরা জানি, বা সেই হিসাবে প্রশ্ন নয়। একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা সচেতন মানুষ যদি তাদের বক্তব্য রাখে, বা তারা কতটা রাজনীতি নিয়ে কি চাইছে, তাদের ভাবধারা যদি সমাজের কাছে মানে ছড়িয়ে দেয়, তাহলেও কোথাও একটা সচেতন বোধ জন্মায়। সেই জায়গা থেকে এই প্রশ্নটা আমি আপনাকে। দেখুন, প্রথম জায়গাটাই হচ্ছে একজন সাধারণ ভোটার বা সমাজের একজন বাসিন্দা হিসাবে রাজনীতিকে যদি আপনি পর্যালোচনা করতে চান আমার সাথে, তাহলে আমার দৃষ্টিভঙ্গিতে যেই জায়গাটা খুলেই বলছি, সেটা হচ্ছে রাজনীতি পরিচালিত হয় রাজনৈতিক নেতৃত্বের দ্বারা, আর সেই রাজনৈতিক নেতৃত্বরাই মানসিকভাবে যেন বিক্ষিপ্ত বলে আমার মনে হচ্ছে। আপনিও দেখবেন যে কিছুদিন আগে, মানে বিক্ষিপ্ত নাকি রাজনৈতিক বিকলাঙ্গের জায়গায় গিয়ে পৌঁছেছে? তারা বিকলাঙ্গ কিনা আমি তো তাদেরকে দেখতে যাইনি, আমি ডাক্তারও নই, আমি একদম অশিক্ষিত গাঁওয়ার একটা প্রান্তিক গ্রামের ছেলে, হ্যাঁ, অর্ধশিক্ষিত, কিছুটা হয়তো পড়াশোনা করেছি, বাকিটাই করিনি। যাদের সাথে চলি তারা আরও দুস্থ, তাদের নিয়েই চলাফেরা। প্রচুর অনাথ বাচ্চাদের সাথেও চলি, তাদেরকে নিয়েই আমার দিন কাটে। আমাদের বাদামি দেবী আশ্রমে প্রায় 80 জন বাচ্চা আছে। আমাদের খড়গপুরে একটি এরকম বাচ্চাদের থাকাবার জায়গা আছে, ওখানে 56টা বাচ্চা আছে। সমাজের সাথেও সম্পৃক্ত হয়ে থাকতে হয়, তাদের খাবার তো সমাজই পাঠায়। আর সেই সমস্ত জায়গার থেকে চলতে গিয়ে আমি দেখতে পাচ্ছি, দেখুন, আজকে একটা স্লোগানই বলি, দেখুন, একটা সময় যেভাবে চলতো যে ইনকলাব জিন্দাবাদ, সেটাই হয়ে গেল বন্দে মাতরম, এখন ওটাই হয়ে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। টোনের কোনো পরিবর্তন আসছে না। একটা স্লোগান ভুলে গেলেন যেটা খুবই বাংলায় এখন চর্চিত। না, ওটা তো বাংলাদেশের জয় বাংলা, বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান, ভারত, যাই হোক, কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু এটাতেও রপ্ত হয়ে গেছে। না, সেটা তাদের ভুল নয়। কেন কি নেতৃত্বরা রাজনৈতিক ফয়দা তুলবার চেষ্টা করবে, তাকে কতটা ফয়দা তুলতে দেব এবং তাকে ফয়দা তুলতে দিয়ে আমার কি ফয়দা আছে, এটা ভাবনার সময় আমাদের এসে গেছে। কেন কি 2011 সালে একটি পট পরিবর্তন আমি দেখেছি। একদম যখন জ্ঞান হচ্ছে তখন থেকে একটি রাজনৈতিক দলকেই দেখে আমরা বড় হয়েছি।
আমাদের বয়সী যারা, 11 সালে একটি পরিবর্তন দেখলাম। সেই পরিবর্তন কিসের পরিবর্তন হলো জানলাম না, তবে একজন কংগ্রেস নেতা আমাদের ভারতীয় গণতন্ত্রের গত টার্মের বিরোধী দলনেতা ছিলেন, আমার বাংলা মায়ের গর্বিত সন্তান, নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। তিনি একটি কথা বলেছিলেন, হারমাদ তাড়িয়ে উন্মাদ এনেছি। এখন দেখছি এই হারমাদ আর উন্মাদকে নিয়ে ওনারই সংসার, ওনারা জোট করেছেন সর্বভারতীয় ক্ষেত্রে। তার মানে উনিও আছেন, ওনার হারমাদও আছে, ওনার উন্মাদও আছে, এই দিয়ে উনি আছেন, এই নিয়ে ওনার সংসার চলছে। তার কারণ হচ্ছে প্রভাব প্রতিপত্তি ওনাদের বজায় রাখতে হবে। আর আমরা হচ্ছি সর্বহারা, আমাদের নেই লোটা নেই কম্বল। তা কি বলে আমাদের লোটার কম্বলহীন যারা, তাদের কি বলছে, নেই চোরের ভয়, নেই বাটপাড়ের ভয়, নেই নেতার ভয়। আমাদের কোনো ভয়ও নেই, কিছুই নেই, আমরা প্রিপেয়ার্ড। 71 সালে আমার বাবা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, আর 24 সাল আর 7-10 বছর পরে এরকম চলতে থাকলে আমাকেও এই বাংলার থেকে পালাতে হবে। আমি প্রিপেয়ার্ড, কিন্তু লড়াই তো হওয়া উচিত। আজকে যদি আমি আপনাকে বলি যে আপনাকে আমি এখানে মেরে রেখে দেব, এই কথাটা বলাও অপরাধ, এরও বিচার হওয়া উচিত। সেখানে কোনো একজন এমএলএ আমাদেরকে শাসাচ্ছেন যে আমরা 30% হিন্দু আছি আর 70% মুসলিমরা এসে আমাদেরকে এখানে জব বলুন, ওদের ভাষায় কাতিল বলুন, কিছু একটা করবে। আমরাও চুড়ি পরে বসে আছি, তাই চুড়ি খুলে ফেলতে হবে, এই চুড়ি খুলে ফেলতে হবে। আর এই ভদ্রলোকের আতলামিটাকে বন্ধ করতে হবে। এই আতলামি দিয়ে সমাজ চলে না, আর যাই চলুক, সংসার হয়তো চলে, তবে ওই বউকে নিয়ে মেয়েকে নিয়ে ম্লেচ্ছরা চলে যাওয়ার সময় ওই আতলামি আমার কোন কাজে লাগবে? আমার ভদ্রতা, আমার শিক্ষা কোন কাজে লাগবে? আমি একজন অতি ভদ্র, অতি শিক্ষিত, অতি আইনজ্ঞ, অতি আইন অনুরাগীকে চিনি, যোগেন আলী মণ্ডল তার নাম। পাকিস্তান জমানায় আবার আইনমন্ত্রী ছিলেন। রেজিগনেশন লেটারটা উনি লিখতে পারেননি ওনার দেশে বসে, মন্ত্রী থাকাকালীন তাকে দেশ ছাড়তে হয় স্ত্রী কন্যাকে সাথে নিয়ে, আর সেই রেজিগনেশন লেটারটা উনি লিখেছেন বনগাঁতে এসে, এই দেশে এসে। তা হয়তো আজকে যিনি গরুর দুধের জন্যে গরুর লাথি খাবেন, তারও হয়তো রেজিগনেশন লেটারটা হয় ধানবাদে নয় রাঁচিতে গিয়ে লিখতে হবে। কেন কি, এটা আমরা পরম্পরা দেখেছি, ইতিহাস বলছে কথা, ইতিহাস তো মিথ্যা বলে না। তো শ্মশানের শান্তি যদি শান্তি হয়, তাহলে ওই শ্মশানের কাঠপোড়াগুলোকেও কয়লা বলে ওই দিয়ে রান্না করতে হবে। চিতার কাঠ, জ্বলে যাওয়া চিতার কাঠকে বলতে হবে ওটা কয়লার খনি, ওই কয়লা উত্তোলন করতে হবে, সেই কয়লা দিয়ে আমার সংসার চলবে। সেখানেও দেখবেন আবার কয়লা চোরাচালান চলছে, সেটাও হতে পারে, চিতার কাঠকে বলে দেবে এরা কয়লা। তো শ্মশানেও শান্তি হয়, সেই শান্তি যে চায়, আমি তো চাই না। আমার সন্ন্যাসীকুল রক্ষা পাক, আমার রামকৃষ্ণ মিশন রক্ষা পাক, আমার সংঘশক্তি কলৌ যুগে সংঘশক্তি রক্ষা পাক, আমার ভারত সেবাশ্রম সংঘ রক্ষিত হোক, এটাই আমি চাইব। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে ভোটারকে চিন্তা করতে হবে যে 500 টাকা তার দরকার, নাকি তার মেয়ে রেপ হওয়ার পরে 2000 টাকাটা তার দরকার, না মেয়ে আমার রেপ হয়ে গেছে 2000 টাকা পাইনি, লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকাও পাইনি, চাকরিটা আমি যেমন পাইনি, আমি ধর্মতলায় গিয়ে তার জন্যেও ধর্ণা দিচ্ছি, সেটাও হতে পারে। তো জনসমাজ এটা বলবে যে ভারতবর্ষের মূল ধারার সাথে পশ্চিমবঙ্গ একটি সুস্থ অঙ্গরাজ্য হিসাবে পরিচালিত হবে, না শেখ মুজিবুর রহমান যারা আজকে আওয়ামী লীগ চালায়, কিছুদিন আগে তারা তাদের মূল সংগঠন
মুসলিম লীগ চালাতো, যে মুসলিম লীগ আমার নোয়াখালীর দাঙ্গা করেছে, যে মুসলিম লীগ আমার দ্য গ্রেট ক্যালকাটা কিলিং করেছে, সেই মুসলিম লীগের ছোট সংস্করণ, বাংলাদেশ সংস্করণ আওয়ামী লীগ, আর তার স্লোগান বহন করবে। এটা সমাজ চিন্তা করবে। আমার লোটা কম্বল ছাড়া মানুষ কোথায় কখন থাকি ঠিক নেই। আজকে এখানে দাঙ্গা বাঁধলে কালকে আমি হয়তো বাইরে থাকবো, কিন্তু যাদের এখানে বাড়ি ঘরদোর আছে তাদেরকে চিন্তা করতে হবে তারা কোথায় থাকবে। সমাজ তো চিন্তা করেছে, সমাজের বাসিন্দারা তো তারা তাদের ভোটের বোতাম টিপে তারা তো তাদের যে মতামত সেটা তো জানিয়েছে। হ্যাঁ, জনমত গণতন্ত্র একটা বড় জায়গা, সেই মতকে সম্মান দিতে হবে। সেই মতের সঙ্গে আমার মতে তো দেখতে গেলে 500 টাকা বা 1000 টাকাকেই আহ্বান করেছে। হ্যাঁ, আমি সেই জায়গাটাতেও আমি বলছি যে আমি শঙ্কিত, আবার আমি এই মতদানকে সম্মানও জানাচ্ছি। তাই জন্যই প্রশ্নটা আমি রাখলাম যে তাহলে বাংলার রাজনীতির ভবিষ্যৎটা কি, সেই 500 টাকা 1000 টাকা? না, সেই জায়গাটাই বললাম, ভোটারকে ঠিক করতে হবে মূল আধারে আধারিত হবে কিনা, ভারত মায়ের অঙ্গরাজ্য হয়ে থাকবে কিনা, নাকি আওয়ামী লীগের স্রষ্টা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাংলাদেশকে ক্যাপিটাল করে গ্রেটার বাংলাদেশ তৈরি করব, সেই চিন্তাতে ধাবিত হবে কিনা, সেটা জনগণের চিন্তা ভাবনাকে অ্যানালাইসিস করলেই বোঝা যাবে। আজকে যে ভুল করেছে, সুবে কা ভোলা সামনে ঘর লটে তো গুড়া নেই হতা, এটা আমার ভারত মায়ের একটা কথা আছে। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যদি কোনো কিছুকে অ্যাপারেন্টলি ভুল বলে মনে হয়, সেটা তো ভুল নাও হতে পারে, কিন্তু তার ফলশ্রুতি হতে পারে এটা গ্রেটার বাংলাদেশ হতে চলেছে। কলকাতা তার ক্যাপিটাল। কোথাও কোথাও কিছু কিছু দুষ্টু লোক বলছে, হ্যাঁ, মানে নিন্দুকের তো অনেক কথাই থাকে, তা অনেক নিন্দুক আছে। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তো দেখুন, মুখ্যমন্ত্রীর তো আবার ওই জাতীয় সঙ্গীত হয় না, তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, সেই হিসেবেই আমি বলছি আমার মুখ্যমন্ত্রী উনি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে নিন্দুক আবার বলছে ওই যেটা সেটা বলে পদ্মা, মেঘনা, যমুনা, এর মাঝখানের বদ্বীপ। তো এটা নিন্দুকের কথা, সঠিক কিনা আমি জানি না। আমি তো প্রথমেই আপনার কাছে স্যারেন্ডার করেছি, আপনি কোথা থেকে আমাকে ধরলেন আর কেন যে এনে বসালেন এটা আপনার মহানুভবতা, আর আমি অশিক্ষিত লোক। হ্যাঁ, ফলে অনেক কিছু বুঝতে আমার টাইম লাগে। তবে জনগণকে বলবো, মতদান খুব গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আপনি একটি রিক্সাওয়ালা 2 টাকা বেশি চাইলে বা 5 টাকা দিয়ে একটা যদি ছোট বিস্কুটের প্যাকেট কেনেন, তাহলেও দোকানদারকে জিজ্ঞাসা করেন যে বিস্কুটটা ভাঙা হবে না তো, অথচ ভেঙে খাবেন, তারপরেও কিন্তু জিজ্ঞাসা করেন। তা আপনার এই হ্যাবিট কেন ভোটের সময় কাজে লাগাচ্ছেন না, যে 5 বছর আমার কামাইটা আমি করতে পারবো তো, আমার মেয়ে রেপ হবে না তো, আমার ছেলে স্বচ্ছতার সাথে চাকরিটা পাবে তো, আমার ছেলে যোগ্যতার ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবে তো, আমার ডিএটা আমি পাবো তো, আমার পেনশনটা ভিক্ষা নয় তো, আমার মায়নাটাকে আপনি দান হিসাবে দিচ্ছেন না তো, এটুকু তো আমার যোগ্যতায় আমার চাইতে শিক্ষিত লোকজনের ভাবা উচিত বলে আমি মনে করি। আপনাকে এই প্রশ্নে যাব, এই যে এতগুলো প্রশ্নচিহ্ন আপনি তুললেন, সত্যি তো সাধারণ মানুষের বা যারা ভোটার তাদের ভাবা উচিত যে আমরা এগুলো পাবো কি না, আমরা এগুলো পাবো তো, বা আমরা কতটা সুরক্ষিত তো। তো আপনার কি মনে হয় পশ্চিমবাংলায় এই প্রশ্নের উত্তরগুলো বা এই প্রশ্নেও যেগুলো আপনি তুললেন নাগরিক হিসাবে, কে আপনাকে এই পরিষেবাগুলো দিতে পারে, কে মানে যোগ্য, কার হাতে যাওয়া উচিত আপনি বলে মনে করেন? আমি তো এখন সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কেন কি, রাজনৈতিক নেতারা নিজেরাই যেন কীরকম একটা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। কে কখন কোন দলে যাচ্ছে আর কোন দলের আদর্শগত অবস্থান কি, আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা যে বিভিন্ন এবিপি আনন্দ বলুন, রিপাবলিক টিভি বলুন, যে কোনো জায়গাতে যে সমস্ত ডিবেটগুলো হয়, সন্ধ্যাবেলায় তো ঘণ্টাখানেক কিছুক্ষণ চলে, হ্যাঁ, বা কিছু অগ্নিবাণ চলে, তো
সেখানে সমস্তটাই রাজনৈতিক কথাবার্তা চলে, সমাজের কথা কিন্তু কোনো রিপোর্টাররাও আপনারা বলছেন না। হ্যাঁ, সমাজ দ্বারা কিন্তু রাজনীতিটা পরিচালিত হতে হবে। রাজনীতি দ্বারা কিন্তু সমাজ পরিচালিত হওয়াটা কমিউনিস্ট থিওরি। সেটা যদি আজকের তারিখেও চলে তাহলে ওটাই কমিউনিস্টের জয়। 11 সালে সরকার থেকে চলে গিয়েও তাদের তত্ত্বটা তারা রেখে গেছে, আর ব্রিটিশের জয় চলে যাওয়ার 100 বছর পরেও তারা তাদের তত্ত্বটা রেখে গেছে। এই ককটেল করে নিয়ে আমরা চলছি, ব্রিটিশের থিওরি আর ব্রিটিশের পোষক। ব্রিটিশ যাকে পালন করেছে সেই কমিউনিস্টের পুরোধা পুরুষ কার্ল মার্কস ব্রিটিশদের হাতেই ছিল, আর তার কিছু থিওরিকে আমরা এখনও পাঞ্চ করে নিয়ে রাজনীতিটা করছি। এটা ভারতের রাজনীতি নয়, এটা কমিউনিস্ট রাজনীতি। সেটাকে বর্জন করা উচিত। সেই বর্জনটা তো আগে করুক, তারপরে কোনটা গ্রহণ করবে পরে দেখা যাবে। কমিউনিজমকে বর্জন করতে হবে, পৃথিবী বর্জন করছে। তো আমার লজ্জা লাগে যে একটা সময় বলা হতো যে বাঙালি আজ যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তাই ভাববে, সেখানে পৃথিবী 1 বছর আগে যেটা ভেবে ফেলছে বাঙালি আজকেও ভাবতে পারছে না। তাহলে আমার এই অবস্থা হচ্ছে কেন? এইখানটাতেও যখন একটু চিন্তা করা যায়, আমার একটা গল্প মনে পড়ছে জানেন দিদি। একটি বাচ্চা মেয়ে ছিল, আর তার বাবা মুঘলদের একজন জায়গিরদার ছিল। তো তিনি তার কাজ থেকে ফিরে প্রতিদিন তার বাড়ির থেকে দূরে একটু টিলা ছিল, ওই টিলার পেছনে একটি মা ভবানীর মন্দির ছিল। আর সেই মা ভবানীর মন্দিরে সেই ভদ্রলোক প্রতিদিন পুজো দিতে যেতেন। তো আপনারাও বাবার সন্তান, কন্যা সন্তান, আপনারাও বাবার সান্নিধ্য পছন্দ করতেন। একইভাবে ওই মেয়েটিও বাবার সান্নিধ্য পাওয়ার জন্য বলতো যে বাবা সময় যখন দিতে পারো না, চলো পুজোটাও আমি তোমার সাথেই দিতে যাই। ওইটুকু সময় তো মেয়েটি বাবার সাথে থাকতে পারতো হয়তো, এরকম কারণে প্রতিদিন বাবার সাথে ওইখানে মন্দিরটায় পুজো দিতে যেত। কোনো একদিন বাবা কোনো কারণে যেতে পারেনি, হয়তো অসুস্থতা। আর সেখানটাতে দাঁড়িয়ে মেয়েটি বলছে যে তাহলে পুজোটা আমি দিয়ে আসি, নিত্য পূজা দেওয়া হয়, আমি দিয়ে আসবো। তা মেয়ে আর ফেরে না, মেয়ে ফেরে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়। তো তখন অবশ্যই 2000 টাকা বা 500 টাকা দেওয়ার কোনো চল ছিল না। হ্যাঁ, কিন্তু মেয়েটি বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি ফেরে, এবং তার বাবা তাকে তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে? তখন বলছে যে মুঘল সৈনিক আমার নারীর সম্মান হরণ করেছে, তুমি কি তাকে শাস্তি দেবে? তখন বাবা বলছে যে না, আমার পক্ষে সম্ভব না, আমি তো মুঘলেরই অধীনস্থ একটি কর্মচারী, আমি কি করে দেব? বলছে তাহলে আর কিছু বলে লাভ নেই, চলো ঠিক আছে। মেয়েটি বড় হয়েছে, তার বিয়ে হয়েছে। বিয়ের প্রথম ফুলশয্যার সময় তার স্বামী আরেকজন বিশিষ্ট ব্যক্তি, জায়গিরদারের মেয়ের বিয়ে, সেরকম ব্যক্তির সাথেই হয়েছে। তো তার স্ত্রীকে সে এসে বলছে, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার স্ত্রী, যা চাইবে আজকে তোমাকে আমি তাই দেবো। তখন মেয়েটি বলছে, দেখো আমি সেই সময়ে এই ঘটনা আমার ঘটেছিল, আমি আমার বাবার কাছে আমার সম্মানের জন্য যা যা করণীয় সেটা করতে বলেছিলাম, আর করতে বলার পর আমার বাবা বলেছে সে অপারগ, তুমি আমার সম্মান ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারবে? তখন স্বামী বলছে, সব কিছু যে তুমি ব্যাপারটা বোঝো, আমিও তো এই মুঘলেরই অধীনস্থ। তখন বলছে তাহলে আর আমাকে কিছু বলো না, কখন কি কিছু দরকার নেই আমার, আমাকে আমার মতো থাকতে দাও। আবার দিন যায়, কাল যায়, ওই মেয়েটির গর্ভে একটি সন্তান আসে, সেই সন্তান ভূমিষ্ঠ হয় একটি পুত্র সন্তান। আর সেই পুত্র সন্তানকে একটি শর্তে সে মানুষ করেছিল, যে ওই মেয়েটির যে গুরুদেব সে ওকে শিক্ষা, অস্ত্র শিক্ষা বা
ধর্মশিক্ষা বা পুঁথিগত শিক্ষা এগুলো প্রদান করবে, নীতি শিক্ষা মা ডাইরেক্ট প্রদান করছে। এই গুরুদেব আর মায়ের হাতে সে বড় হয়েছে। আর তারপরেই ভারতীয় সমাজ, ভারতের আদিম জনজাতি সেখান থেকে পাচ্ছে শিবাজি রাও ভোঁসলেকে, যাকে পরবর্তীকালে ব্রিটিশ তখনও ঢোকেনি, কিন্তু মুঘল সাম্রাজ্যের ধ্বংসের কারণ হিসেবে ধরা হয় এবং ব্রিটিশ ঢুকতে পারে ওনার আঘাতের কারণে। তো শিক্ষার শেষে সেই ছেলে এসে মাকে বলছে, বলো মা তুমি আমার কাছে কি চাও? তখন মা একই কথা বলছে যে আমি ছোট ছিলাম, আমার বাবার সাথে মন্দিরে যেতাম, কোনো একদিন বাবা যেতে পারেননি, আমি গেছিলাম, মুসলিমরা আমার সম্মান, আমার সম্ভ্রম হরণ করেছে, আমি তোমার বাবার কাছেও, আমার বাবার কাছেও এর জন্য যা করণীয় করতে বলেছি করতে পারেনি, তুমি আমার এই সম্মান ফেরানোর ব্যবস্থা করতে পারবে? তখন সেই ছেলে বলেছিল, মা যদি বেঁচে থাকি, তোমার সম্মান যারা নিয়েছে সামান্য সিপাই, আমি ওই মুঘল সাম্রাজ্যটাই রাখব না। পরবর্তীকালে আমরা তাকে দেখেছি, সেই মা ভবানীর নামে তার অস্ত্র সে হাতে তুলে নিয়েছিল। শিবাজির তলোয়ারের নাম হচ্ছে ভবানী। সেই শিবাজির যতক্ষণ পয়দা না হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, আমরা দেখতে পাবো পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, সর্বোচ্চ প্রশাসনিক প্রধান সে দুষ্কৃতকারীদের থানার থেকে বার করতে যাচ্ছে। আর যদি আমার মা সেরকম তৈরি হয়, সে সেই সন্তান প্রসব করবে যে সন্তান এইখান থেকে আমার সমাজকে বার করে এনে ভারত মায়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে দেবে। বাংলার বুকে দাঁড়িয়ে এই ধরনের সমাজ সংস্কারক বা লড়াই করা, আপনি যে উদাহরণটা দিলেন, আপনার নিরিখে এইরকম নেতা কেউ নেই? মানে কি বলতে চাইছেন, এই ধরনের সংস্কার করার মতন যোগ্য বাংলার মানুষ কারুকে পাই? অনেক দিন পরে অভিজিৎ গাঙ্গুলি বলে একজনকে পেয়েছি, যিনি তার পেশার থেকে বেরিয়ে এসে রাজনীতি করছেন, বাকিরা রাজনীতিটাকে পেশা করছেন। আমরা তো শুভেন্দু অধিকারী মহাশয়কেও দেখেছি তিনি লড়াই করছেন। আমিও আবার অনেকের প্রোফাইল লিখেছি যেখানে প্রফেশন পলিটিক্স লেখা আছে। প্রফেশন তো পলিটিক্স হতে পারে না। রাজনীতি হচ্ছে সমাজ সেবা, সেটা কি করে প্রফেশন হয়? আমি তো প্রফেশনালি বেকার, আমার একটি ছোট ব্যবসা আছে, তাহলে ব্যবসাদার বলতে পারেন, কিন্তু প্রফেশনালি আমি সমাজসেবী না, আমি অন্তর থেকে সমাজসেবী। প্রফেশনালি আমি যাই হই না কেন। তাহলে বিজেপির যে সভাপতির পদ, আমি একদম ডাইরেক্ট চাচ্ছি, অভিজিৎ গাঙ্গুলিকে আপনার মনে হলো যে একজনকে পাওয়া গেছে, তাহলে কি তিনি যোগ্য ওই পদটাতে বসার জন্য? কারণ ওই পদটায় এখন কে বসবে তার দৌড় চলছে। কারণ যেহেতু সুকান্ত মজুমদার তিনি মন্ত্রিত্ব পদ পেলেন, মন্ত্রিত্ব জায়গায় চলে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটা বিজেপির মধ্যেই অন্দরে একটা দৌড় চলছে যে কে হতে পারে, কে যোগ্য ওই পদটার জন্য, তার একটা লড়াই চলছে। আপনি তো যোগ্য হিসাবে অভিজিৎ গাঙ্গুলির নাম যেহেতু তুললেন, একজনকে পাওয়া গেছে, তাহলে কি উনি বসতে পারেন, নাকি শুভেন্দু অধিকারী, নাকি দিলীপ ঘোষ, নাকি জগন্নাথ সরকার, এরকম একাধিক নাম ঘুরে বেড়াচ্ছে হাওয়ায়, কি মনে হয়? হ্যাঁ, দেখুন, প্রথমেই বললাম আমি রাজনীতিবিদ না, ফলে রাজনৈতিক আঙ্গিকে বিচার করার মতো কোনো যোগ্যতাই আমার নেই। অভিজিৎ বাবু উচ্চশিক্ষিত, আমি যেটা বলেছি যতদূর জানি আমি, উনি WBCS অফিসারও কিন্তু, এবং সেখানেও চাকরি ছেড়েছিলেন কোনো কারণে। আর আমি যেটা বলেছি যে অভিজিৎ বাবু পেশা ছেড়ে রাজনীতিতে এসছেন, আর বাকিরা রাজনীতিকে পেশা করেছেন, পার্থক্য এইটুকুই। কিন্তু কি উনি তো একটি আঙ্গিকের লোক, আরেকটি আঙ্গিকের চালকের জায়গায়। ধরুন আমি রান্নাটা খুব ভালো করি, তা বলে যে গাড়িটা ভালো চালাবো তার তো কোনো মানে নেই। ঠিক সেই রকমভাবে উনি অ্যাজ এ জাস্টিস, অ্যাজ এ WBCS অফিসার
খুব ভালো কাজ করেছেন, রেকর্ড খুব ভালো। জাস্টিস হিসেবে তো সবাই জানি, কিন্তু WBCS অফিসারের ট্র্যাকটা দেখবেন খুব ভালো ট্র্যাক। আর সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল, তার অনেক টানাপোড়েন, তার অনেক প্যাচঘোচ, সেইগুলো রপ্ত করতে হবে। তারপরে উনি নিশ্চয়ই সর্বোচ্চ স্তরে বসতেই পারবেন। ওনার মতো যোগ্য মানুষকে অযোগ্য বলার ধৃষ্টতা যেন আমার এ জন্মে না হয়। কিন্তু কি ওনাকে তৈরি তো হতে হবে। উনি রাজনীতিগতভাবে রাজনীতিবিদ হিসাবে দেবাংশুর চেয়েও বাচ্চা। হ্যাঁ, তো দেবাংশুকেই তো আপনারা বলেন চৌকাট না পাপোশ কী সব বলেন, তাহলে তো ওনাকে আরও বেশি বলা শুরু করে দেবেন। এখনই দরকার নেই, উনি নিশ্চয়ই ভারতবর্ষ চালাবার মতো জায়গাতে আসতে পারবেন। হ্যাঁ, খুবই যোগ্য ব্যক্তি। আর রাজনৈতিক দলটির বাকি নাম কারা কারা বলছিলেন আমি খোঁজও জানি না, অভিজিৎ স্যার বাদ দিয়ে। আর বাকি কাদের কাদের নাম আছে? অনেকের নামই ভাসছে, যেমন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, আর অনেকেই আছে, একাধিক নাম আছে যারা মানে হতে পারে আর কি। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি টিভিতে দেখেছি, খুব কম বয়স থেকে রাজনীতিটা করেন, আর রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতিটুকুই জানেন, আমি তাও বলবো না, আরও অনেক কিছু নিশ্চয়ই জানেন। কিন্তু টু সাম এক্সটেন্ট আমি কিছু বিজেপির বিদগ্ধ নেতাদের সাথে কথা বলে আমি যেটুকু জেনেছি, এবং সমাজে থাকতে থাকতে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, রাজনীতি এবং রাজনৈতিক দল সমাজের প্রশাসনের ক্ষমতায় এসে সেই প্রশাসন মারফত সমাজকে সহযোগিতা করবার জন্য তারা আসেন। তো কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এমন একটি সংগঠনের রাজনৈতিক শাখা, ভারতীয় জনতা পার্টি কিন্তু স্বতন্ত্র কোনো রাজনৈতিক দল নয় যে এটা সিপিএমের মতো বা টিএমসির মতো রাজনীতি সর্বস্ব, তা নয়। এর একটা ফিলোসফি আছে, এর একটা দর্শন আছে, এর একটা আদর্শবাদ আছে। এবং মূল ঘরের কিন্তু ওই জগন্নাথ সরকার যে নাম বলছেন, আমি যতদূর জানি উনি কিন্তু ওই ঘরের খুব ছোট্ট কার্যকর্তা থেকে খুব বড় কার্যকর্তা হয়েছিলেন। দিলীপ ঘোষ, টিভিতেও আমি দেখছি উনি বারবার বলেন আমি সংঘের প্রচারক ছিলাম। তো সংঘের প্রচারক তার মানে তো সে সংঘের সমস্ত কিছু জানে। হিন্দুত্ববাদ অবধারিতভাবেই ভারতবর্ষের বুকে যদি কেউ হিন্দুত্ববাদের আজকে চাষ করে যায়, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছাড়া আর কেউ না। আমি বিশ্বাসই করি না, কেউ চিন্তাও করে না। যদি কিছু করে থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই করে থাকে। তার অনেক বদনাম আছে। ভারত মাতা কি জয় বলার জন্য তাকে 3 বার ব্যান হতে হয়েছে। কারা করেছে? তারাও রাজনৈতিক দল। আরে ভারত মাতা মায়ের বুকে বসে তুমি তোমার শাসন চালাবে, তোমার বংশ চালাবে, হ্যাঁ, আর ভারত মাতা কি জয় যারা বলছে তাদের তুমি জেলে পুরবে। সেখান থেকে আপনি দৃষ্টিভঙ্গি বুঝতে পারছেন। ভারত মাতা কি জয় বলা অপরাধ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেটা বলে, তাই তারা আতঙ্কবাদী সংগঠন। অথচ খাগড়াগড়ে যারা বোম বাঁধে তারা কিন্তু খুব ভালো মানুষ। রাষ্ট্রপতির বোনকে অ্যাটাক করবার জন্য যারা বর্ধমানে প্রস্তুত হয় তারা একেবারে নিট অ্যান্ড ক্লিন। আফজল গুরু খুব ভালো লোক। তার ফাঁসির সময়ে আমার কোনো এক্স মুখ্যমন্ত্রী স্ত্রী রাস্তায় নামে গণস্বাক্ষর করবার জন্য। আমার দান্তেওয়াড়াতে যদি সিআরপিএফ জওয়ানের উপরে রাত্রিবেলাতে গুলি নিক্ষেপ করে তাদেরকে মারা হয়, আর তাদের এগেনস্টে যদি সিআরপিএফ সেই নাকাবন্দি করে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয় মানবাধিকার লঙ্ঘনের। এই কাজগুলো যারা করে তারা কিন্তু আবার বিশাল বিশাল সমাজসেবী, অথচ দোষ সব স্বয়ংসেবক। অথচ কি বলছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতার জন্য কি করেছিল। আরে ডক্টর কোকেন নামে একটা হিস্ট্রি পাওয়া যায়, ব্রিটিশ খাতাতে আছে, মোস্ট ওয়ান্টেড একজন বিপ্লবী, মেডিকেল কলেজের ছাত্র। আর ডক্টর কোকেন নাম দিয়েছিল ব্রিটিশরা সেই স্বাধীনতা সংগ্রামীর। আমি যতদূর সম্ভব শুনেছি, ভুল যদি আমি না হই, সেই ডক্টর কোকেনই ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। সেই ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনা পুরুষ, প্রাণ পুরুষ।
তো যিনি স্থাপন করছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার নাম আছে ডক্টর কোকেন হিসেবে ব্রিটিশের কথায়। ম্লেচ্ছগুলো, অশিক্ষিতগুলো, এগুলো তো আমার চেয়েও অশিক্ষিত। আমি তো অশিক্ষিত, আমি নিজে জানি, এরা আমার চেয়েও অশিক্ষিত। যে ডক্টর কোকেন তো বাদ দিলাম, চিত্তপ্রিয় রায়চৌধুরীর নাম এরা জানে না। এরা বসন্ত সিংহ, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নাম জানে না। বটুকেশ্বর দত্ত নাম জানে না। আজকে বলতে পারবে না মাস্টারদা সূর্য সেনের সাথে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় আর কারা কারা ছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিল বলতে পারবে না। এরা করতে পারবে কি? সেই সময়ের স্বাধীনতা সংগ্রামী কল্পনা দেবীকে ওনারা কমিউনিস্ট বানাতে পারবেন, ওনারা সেটা পারবেন। কমিউনিস্ট তকমা লাগিয়ে দেবেন স্বাধীনতার বিপ্লবীকে। যে ভারত মায়ের জন্য প্রাণ প্রদত্ত হয়ে গেছিল সে বলে কমিউনিস্ট। কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বোস, যাকে কমিউনিস্ট তোজর কুকুর বলছে, আবার সুবিধা মতো তারা হয়ে যাচ্ছে কমিউনিস্ট পার্টির তারা শরিক দল, প্রয়োজন মতো এগুলো সব করে। তো এদের হাতে যতক্ষণ বাংলা থাকবে ততক্ষণ যা দুর্দশা হওয়ার তাই হবে। আর সেখান থেকে বাংলার মানুষের উপরে একটা ভরসা করবার জায়গা আছে। বাংলার মানুষ কাউকে চেয়ারে বসায়নি, কিন্তু সবাইকে হাঁটিয়েছে। কংগ্রেসকে হাঁটিয়েছে, সিপিএম বা কমিউনিস্ট পার্টি বা এদের অ্যালায়েন্সকে হাঁটিয়েছে। বাংলার মানুষ হাঁটাতে ওস্তাদ, কিন্তু চয়ন করে সঠিক লক্ষ্য হয়তো বসাতে পারছে না। এটা আমাদের দুর্বলতা। তো আমরা ব্রিটিশকেও হটিয়েছি, আমরা মুঘলকেও হটিয়েছি, হয়তো আমরা অনেক হানাদার হাঁটিয়েছি, শিল্পও হাঁটিয়েছি। হ্যাঁ, শিল্পও হাঁটিয়েছি। হাঁটানোতে আমরা উস্তাদ। হ্যাঁ, কী করবো? হ্যাঁ, ডিএনএ, এটা একটা ডিএনএ গতি বলে সায়েন্সে তো কিছু কথা বলে। এটা তো যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা আরও ভালো বলতে পারবে। হয়তো আমাদের ডিএনএটাই এরকম হয়ে গেছে, হাঁটাতে হাঁটাতে আমরা এরকম হঠকারী হয়ে গেছি। হ্যাঁ, আর এটা খুবই আশঙ্কার জায়গা যে সরকার যখন হকের টাকা চাইলে নিজেদেরকে কুকুর বলে মনে করে। আমি ভাগ্যবান, সরকারের চাকরি আমি করিনি। হ্যাঁ, আমি কুকুর প্রেমী বলবো না, পথের কুকুরগুলোকেও আমি খাওয়াইনি সেইভাবে। হ্যাঁ, ওগুলো খাওয়াই দেখি অনেকেই। তা আমি মানুষকে একটু অন্ন জোগাড় করে দেওয়া, একটু শিক্ষার জন্য বই পুস্তক জোগাড় করে দেওয়া, সেবামূলক কাজ করি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রচুর পরিমাণে করে। হ্যাঁ, আরএসএস মানেই বিজেপি তা নয়। আবার কথা হচ্ছে এই রাজনৈতিক জায়গা, আরএসএস মানে বিজেপি, বিজেপি মানে আরএসএস। আমি ব্যক্তিগতভাবে আরএসএসের অনেক শিশু মন্দির দেখেছি, অনেক দুস্থ বাচ্চাদেরকে নিজেদের কাছে রেখে তাদের স্কুলিং করিয়ে, তাদের গ্রুমিং করিয়ে, তাদেরকে সমাজে উন্নত একজন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে দেবার চেষ্টা আমি করতে দেখেছি। কই, সেগুলো তো কমিউনিস্ট পার্টির কোনো স্কুল আমি দেখিনি, আমি কংগ্রেসের তো কোনো স্কুল দেখিনি, আমি কোনো অনাথাশ্রম তো দেখিনি তৃণমূল কংগ্রেসের। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের জন্যে অনেক কিছু করে, সাথে হয়তো রাজনীতিটাও করে। তাও আমি কনফার্ম না যে রাজনীতিটা করেই, আমি বলতে পারবো না। ওদের কথা যদি সঠিক হয় হয়তো রাজনীতিটাও করে, কিন্তু সেটা 1%, 2%, আপ টু 10%। বাকি 90% কিন্তু সমাজকে, দেশকে সমৃদ্ধশালী করবার কাজটাই করে। তাদেরকে কে করতে না করেছে? তাদেরকে কেউ কি করতে না করেছে? একটি সরস্বতী শিশু মন্দির খুলতে না করেছে? কিচ্ছু করতে হবে না, ভারত মাতা কি জয়টাই বলুক না। ওটা কি ভারতের ওই ভারতীয় জনতা পার্টির পেটেন্ট নেওয়া? আপনি আমাকে একবার বলুন তো, 71 সালে আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। আজকের তারিখেও, এই মুহূর্তেও আমার ঠাকুরদার নামে একটি শহীদ তোরণ আছে কুড়িগ্রাম সাব ডিভিশন, এই জেলার
নাগেশ্বরী সাবডিভিশনের নাগেশ্বরী অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে, যেখানে পাক বাহিনী আমার ঠাকুরদাকে গুলি করে মেরেছিল। তারপরে আমার বাবা ছিলেন ডাক্তার, তার ছেলে ডাক্তার, আমার বাবা সন্তান পেটে, স্ত্রীকে নিয়ে ভারতে পালিয়ে আসতে হয়েছে, থাকতে পারেনি, হিন্দুত্ব রক্ষার জন্য এসছে। একটা ডাক্তারের খাবার অভাব ছিল না, আমার ঠাকুরদাও ডাক্তার ছিল, জাতের জন্য এসছি, ভাতের জন্য আসিনি। তা আমি নেতার কথা শুনবো না আমার বাবার কথা শুনবো? আমার বাবা বলছে আমি ভাতের জন্য নয়, জাতের জন্য এসছি। নেতা বলছে না, জাত তোমার খুইয়ে যাক, তুমি গরুর মাংস খাও, আমি শুয়োরের মাংস না খাই, তুমি এখানে সেকুলার। আমি পারবো না ভাই, আমি হিন্দুর বেটা, আমি হিন্দুত্ব বহন করে বড় হব, মরতে হলে ভারত মাতা কি জয় বলে মরবো। একদম, মানে গর্ব করে বলবো আমি হিন্দু। স্বামীজি বলেছে, আমি বলার কে? স্বামীজি বলে দিয়ে গেছে, গর্বের সাথে বলো আমি হিন্দু। আর ওই যে বললাম, হিন্দুর বেটা, হিন্দুত্বকে ধারণ করে চলবো, হিন্দুত্বের কথা বলবো, মরতে হলে ভারত মাতা কি জয় বলে মরবো। আর এটা হচ্ছে উত্তিষ্ঠত জাগ্রত। স্বামীজি বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না। তো টেবিলের তলায় আমরা লুকোতে পারবো না। আমার সন্ন্যাসী মহারাজ, কার্তিক মহারাজ, একই ছবি দেখিয়ে ওরাই কনফিউজড। কেউ বলছেন আপনারা কার্তিক মহারাজ, আবার আরেকজন ওই ছবি দেখিয়ে বলছে দিলীপ মহারাজ। এরা মহারাজও চেনে না, এরা হুমায়ুনকে চেনে, এরা হয়তো বাবরের বংশধর, আমি বলি আমি রামের বংশধর। আমি আমার পূর্বপুরুষ বলতে রামচন্দ্রকে বুঝি, এরা এদের পূর্বপুরুষ বলতে হয়তো বাবরকে বোঝে। এবার আপনি প্রশ্ন করবেন, বাবরকে বোঝে, তাহলে তারা আবার কি করে ব্রাহ্মণ হয় বা হিন্দু হয়? বলবেন না? ভারতবর্ষের শেষ মুসলিম শাসকের নাম, আপনি সাংবাদিক, আমি তো অশিক্ষিত, আপনি বলুন তো ভারতবর্ষের শেষ মুসলিম শাসকের নাম কি ছিল? বড় বড় ইতিহাসবিদরা আমাকে বলেছে, বলে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। আরে ভাই, চোখ থাকতে অন্ধ? আমরা এরকম শিক্ষিত? আমরা ম্যাকলের শিক্ষানীতিতে শিক্ষিত না, চোখ থাকতে অন্ধ। আমরা ভুলে গেছি রাজীব ফিরোজ খান নামে 1947 সালের পরে ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী ছিল, ফিরোজ খান আর মোমেনা বেগমের ছেলে। সে বলে ব্রাহ্মণ, নিজেও জাতের না, আমাদের জাতটাও রাখতে দেবে না। বলে আমার জাত নাই, আমার প্রজার জাত কিসের? এই তো রাজনীতি। এদের কথা আমি কি বলবো, এটা টোটালি এরা কনফিউজড, একদম সবটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, ওরা নিজেরা কনফিউজড, তো গুলাবেই, ওদের মার্কেটিং তো ওদেরকে করতে হবে। আর কিছু সুস্থ মানসিকতার, অশিক্ষিত হলেও চলবে, মানসিকতা সুস্থ থাকতে হবে। বিশাল শিক্ষিত অসুস্থ মানসিকতার দরকার নেই, সুস্থ মানসিকতার অশিক্ষিত সন্তান। তাহলে দেখবেন, তাদের কথা শুনবেন, ভারত ঠিক পথে চলবে। চাওয়ালাও প্রধানমন্ত্রী হয়েছে, আমার অনুসূচিত জাতি, অনুসূচিত উপজাতি, জনজাতির থেকেও রাষ্ট্রপতি হয়েছে। আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে বলা হয় যে ইসলাম বিরোধী। রাষ্ট্রপতি কিন্তু এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, তাকে রাষ্ট্রপতি আবার ওরাই করেছে। তার জন্যে বলবো, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, হিন্দুত্ব করার জন্য বিজেপির দরকার নেই। হিন্দুত্ব করবার জন্য হিন্দুত্বের সংগঠন আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করুন, প্ল্যাটফর্ম ওটা আছে। আরও কট্টর হিন্দুত্ববাদ করতে হয়, বিশ্ব হিন্দু পরিষদ আছে, করুন। আপনার যদি উগ্রতার সাথে বলার দরকার পড়ে, জোশের সাথে যদি বলার দরকার পড়ে যে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ওটা কোনো পলিটিক্যালি বলার দরকার নেই। বজরং দল করুন, দুর্গা বাহিনী করুন, নিজেকে সংস্কারিত করুন। আগে তো নিজে হিন্দু হন, তারপরে তো লোকের হিন্দুত্ব উদ্ধার করবেন। নিজেই হিন্দু না, লোকের হিন্দুত্ব আমি কি উদ্ধার করব? আগে নিজেকেই হিন্দু হতে হবে। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।